নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককে স্বাগত। যেখান থেকে তোমরা কিন্তু 10+ কোশ্চেন কিন্তু পরীক্ষায় কমন পেতে পারো। যেখানে কিন্তু আজকে যে টপিকগুলো আলোচনা করব সেগুলো রয়েছে সাম্প্রতিক বিভিন্ন খেলাধুলা সম্পর্কিত, ভারতের নদ নদী, ভারতের সংবিধানের বিভিন্ন গুরুত্বপূর্ণ ধারা, বিভিন্ন সংস্থা, খেলার সঙ্গে যুক্ত খেলোয়াড়, বিভিন্ন সভ্যতার অবস্থান ও আবিষ্কার এবং বিভিন্ন পুরস্কার। আর কিন্তু হাতে সময় নেই, তো এই স্বল্প সময়ে তোমরা যদি পাস করতে চাও অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত এই সাজেশন ভিত্তিক ক্লাসটি কিন্তু দেখবে। তার সঙ্গে বলছি আমাদের এই সাজেশনগুলো কিন্তু ফুড এসআই 95% কিন্তু কমন এসেছে, তোমরা কিন্তু মিলিয়ে নেবে। এবং আজকের এই ক্লাসগুলো কিন্তু ডব্লিউবিপি এবং ডব্লিউবিপি কেপি পরীক্ষার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা অবশ্যই কিন্তু এই ক্লাসটি কিন্তু দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত। চলো শুরু করি। প্রথমেই দেখো খেলাধুলা সম্পর্কিত যে টপিকটি, গ্রীষ্মকালীন অলিম্পিক। অলিম্পিক অনুষ্ঠিত হয়েছে, দেখো 2024 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক কিন্তু হয়েছে। কোথায় হয়েছে দেখো, স্থানটা মনে রাখবে, ফ্রান্সের কিন্তু প্যারিসে কিন্তু হয়েছে। এবং 2028 সালে আপকামিং যে গ্রীষ্মকালীন অলিম্পিক হতে চলেছে, কোথায় হতে চলেছে দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে কিন্তু হতে চলেছে। তার সঙ্গে 2032 সালে দেখো ব্রিসবেন, অস্ট্রেলিয়ার ব্রিসবেনে কিন্তু হতে চলেছে। এবং 2020 সালে আমরা 5টা মনে রাখবো, সেটা হচ্ছে 2020 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক কিন্তু অনুষ্ঠিত হয়েছে টোকিওতে, জাপানের টোকিওতে কিন্তু অনুষ্ঠিত হয়েছে। আচ্ছা, তার পরবর্তী দেখো শীতকালীন অলিম্পিক 2022 সালে দেখো কোথায় হয়েছিল, চীনের বেইজিংতে কিন্তু হয়েছিল। এবং 2026 সালে হতে চলেছে ইতালির মিলানো কার্টিনাতে কিন্তু হতে চলেছে। তারপরে দেখো এশিয়ান গেমস। এশিয়ান গেমস 2022 সালে কোথায় হয়েছে দেখো, চীনের হাংজাওতে। 2026 সালে হতে চলেছে নাগোয়া জাপানের। 2030 সালে দোহা কাতারের। এবং 2034 সালে সৌদি আরবের রিয়াদে কিন্তু এশিয়ান গেমসের আসর কিন্তু বসবে। তারপরে দেখো কমনওয়েলথ গেমস। কমনওয়েলথ গেমস 2022 সালে কোথায় অনুষ্ঠিত হয়েছে দেখো, ইংল্যান্ডের বার্মিংহামে। এবং 2026 সালে হতে চলেছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে। তারপরে দেখো ফিফা ওয়ার্ল্ড কাপ, ফুটবল খেলা। ফুটবল খেলা সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা দেখো ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 সালে কিন্তু কাতারে হয়েছে, সব প্রথমবার কিন্তু এশিয়ার দেশের মধ্যে কাতারে কিন্তু সর্বপ্রথম অনুষ্ঠিত হলো 2022 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ। 2026 সালে দেখো কোথায় হতে চলেছে, কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র, এই ত্রয়ী দেশের মধ্যে কিন্তু হতে চলেছে ফুটবল বিশ্বকাপের আসর। ফিফা মহিলা ওয়ার্ল্ড কাপ দেখো 2023-এ অস্ট্রেলিয়া হয়েছিল এবং নিউজিল্যান্ডে। তারপর দেখো ফিফা আন্ডার 20 ওয়ার্ল্ড কাপ পুরুষদের মধ্যে যে আসর, সেটা কিন্তু ইন্দোনেশিয়াতে হয়েছে 2023 সালে। তারপর দেখো আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ পুরুষ দলের 2023 সালে হয়েছে কিন্তু ভারতে। 2027 সালে হতে চলেছে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া এবং জিম্বাবুয়েতে। 2031 সালে ভারত এবং বাংলাদেশ যৌথভাবে কিন্তু এই ক্রিকেট ওয়ার্ল্ড কাপের আসর কিন্তু বসবে। তারপরে দেখো আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ মহিলা, এটা 2022 সালে দেখো নিউজিল্যান্ডে হয়েছে। 2025 সালে হতে চলেছে ভারতে। তারপরে দেখো আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ পুরুষ দলের 2022 সালে দেখো অস্ট্রেলিয়াতে হয়েছে। 2024 সালে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে হয়েছে। এবং 2026 সালে ভারত ও শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত হবে। 2028 সালে দেখো অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে কিন্তু হতে চলেছে। তারপরে দেখো আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ মহিলা দলের 2023 সালে দক্ষিণ আফ্রিকাতে হয়েছে। 2024 সালে দেখো বাংলাদেশে এবং 2026 সালে কিন্তু ইংল্যান্ডে হতে চলেছে। তারপরে দেখো ন্যাশনাল গেমস অফ ইন্ডিয়া, এটি কিন্তু ভারতের যে গেমস রয়েছে সেটা 2022 সালে কিন্তু গুজরাটে অনুষ্ঠিত হয়েছে। তারপর 2023 সালে হয়েছে গোয়াতে। তারপর দেখো হকি ওয়ার্ল্ড কাপ পুরুষ দলের 2023 সালে ভুবনেশ্বর এবং রাউরকেল্লাতে হয়েছে ভারতের। 2026-এ কিন্তু বেলজিয়াম এবং নেদারল্যান্ডসে কিন্তু হতে চলেছে। তারপর দেখো হকি ওয়ার্ল্ড কাপ মহিলা দলের কোথায় হতে চলেছে, 2022 সালে স্পেন এবং নেদারল্যান্ডসে। 2026 সালে কিন্তু বেলজিয়াম এবং নেদারল্যান্ডসে কিন্তু যৌথভাবে হয়ে থাকবে। তো এই যে খেলাধুলা সম্পর্কিত টপিকস, পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে এই টপিকগুলো থেকে। আমরা কিন্তু এই ধরনেরই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসা বিগত বছরের প্রশ্ন ঘাটলে তোমরা কিন্তু দেখবে যে এই প্রশ্নগুলো কিন্তু ঘুরে ফিরে আসে। আর আমরা কিন্তু জোর দিয়ে বলছি সাজেশনে কিন্তু এই ধরনের প্রশ্নগুলোই রেখেছি, যেগুলো কিন্তু বাছাই করা এবং 95% তোমরা কিন্তু কমন পেতে পারো। তাই তোমরা অতি অবশ্যই কিন্তু এই সাজেশনটি কিন্তু নিয়ে নিবে। পরীক্ষার হাতে সময় নেই, অল্প কয়েকদিন, শুধু এই সাজেশনটি পড়ো, তো অবশ্যই তোমরা কিন্তু পাস করতে পাবে। এবার যে টপিকটি সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে ভারতের দেখো নদ নদী। এই নদ নদী সংক্রান্ত প্রশ্ন কিন্তু আসে। দেখো গঙ্গা নদী ভারতের প্রধান নদী। গঙ্গা নদীর উৎপত্তি স্থল কোথায়, আমরা জেনে নিব A to Z সমস্ত তথ্য।
যেন প্রশ্ন আমার পরীক্ষায় একটিও মিস না হয়। দেখো উত্তরাখণ্ড রাজ্যের কুমায়ুন হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে কিন্তু গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে। তারপরে দেখো সিন্ধু নদ, ভারতের আরেকটি প্রধান নদী সিন্ধু নদ। এই সিন্ধু নদীর উৎপত্তি কোথায়? দেখো তিব্বতের মানস সরোবর। তিব্বতের মানস সরোবরের হ্রদের কাছে কৈলাস রেঞ্জের হিমবাহ থেকে কিন্তু কি সিন্ধু নদের উৎপত্তি। তারপরে দেখো আরেকটি প্রধান নদী ব্রহ্মপুত্র নদ। এই ব্রহ্মপুত্র নদের উৎপত্তি কোথায়? ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি হচ্ছে হিমালয়ের আংসি হিমবাহ থেকে, যা তিব্বতে অবস্থিত। ভারতে প্রবেশের আগে এই নদীটি কিন্তু তিব্বতে ইয়ারলুং ও সাংপো নামে পরিচিত। তারপরে দেখো ব্রহ্মপুত্রকে কিন্তু লাল নদীও বলা হয়ে থাকে, মনে রাখবে। তারপরে দেখো নর্মদা নদী। নর্মদা নদী দক্ষিণ ভারতের একটি নদী। নর্মদা নদীর উৎপত্তি দেখো কোন শৃঙ্গ থেকে? এটা হচ্ছে মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, সেটার নাম হচ্ছে অমরকণ্টক। এই অমরকণ্টক শৃঙ্গ থেকে কিন্তু নর্মদা নদীর উৎপত্তি। তারপরে দেখো বিন্ধ্য ও সাতপুরা পর্বতের মাঝখান দিয়ে, ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, বিন্ধ্য এবং সাতপুরা পর্বতের মাঝখান দিয়ে যে নদী প্রবাহিত হয়েছে সেটার নাম কি? সেটার নাম হলো নর্মদা নদী। তবে দেখো কোন নদীর মোহনায় কোনো বদ্বীপ নেই? সেটা হচ্ছে নর্মদা নদীর মোহনায় কিন্তু কোনো বদ্বীপ নেই। তবে নর্মদা নদীর যমজ নদী বলা হয়ে থাকে, নর্মদা নদীর যমজ নদী বলা হয়ে থাকে কোন নদীকে? সেটা হচ্ছে তাপ্তি নদী, দক্ষিণ ভারতের আরও একটি প্রধান নদী। তার পরবর্তী দেখো দক্ষিণের কাশী বলা হয়ে থাকে কোন কোন জায়গাকে? দেখো মাদুরাইকে কিন্তু। তারপরে দেখো উকাই ও কাকরাপাড়া বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে? সেটা হচ্ছে তাপ্তি নদী। গোমাই নদী, গোমাই নদী কোন নদীর উপনদী? দেখো তাপ্তি নদী। তার পরবর্তী দেখো এই যে ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, ভারতের কর্কটক্রান্তি রেখাকে দুবার ছেদ করেছে কোন নদী? সেটা মনে রাখবে, নামটি হচ্ছে গিয়ে মাহি নদী। তারপরে দেখো ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লুনি নদী, বহু পরীক্ষায় প্রশ্নটি এসেছে কিন্তু। তারপরে আমেদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সেটা হচ্ছে সবরমতী নদী। তারপরে সবরমতী নদী কোন পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে? সেটা হচ্ছে আরাবল্লী পর্বত। মাহি নদী, মাহি নদীর উৎপত্তি দেখো কোথায়? সেটা হচ্ছে বিন্ধ্য পর্বত। নর্মদা, সবরমতী, লুনি এবং মাহি নদীগুলির মধ্যে কোন নদীটি দেখো খাম্বাত উপসাগরে পতিত হয়নি? এই ধরনের এই যে নেগেটিভ কোশ্চেনগুলো কিন্তু আসে। প্রশ্ন কিন্তু এখন কিন্তু অনেক মডারেট, তাই প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দিবে, আমরা যেন কনফিউজ তৈরি করে দিতে পারে পরীক্ষায়। আমরা এর জন্যই A to Z কিন্তু আমরা এই সাজেশনে পাবো, সাজেশনগুলো পড়বো, তো পরীক্ষা দিতে গিয়ে আমাদের কোনো সমস্যা হবে না। দেখো কি নদী? সেটা হচ্ছে লুনি নদী, এটা কিন্তু কচ্ছের রণে গিয়ে মিলিত হয়েছে। তবে দেখো শেওনাথ, হাসদেও, মান্দা, ইব প্রভৃতি নদীগুলো কোন নদীর উপনদী? দেখো মহানদী। তারপরে বুড়িগঙ্গা বা বৃদ্ধগঙ্গা নামে পরিচিত কোন নদী? ইম্পর্টেন্ট কিন্তু, দেখো গোদাবরী নদীকে কিন্তু বলা হয়ে থাকে বুড়িগঙ্গা বা বৃদ্ধগঙ্গা। গোদাবরী নদীর উৎপত্তিস্থল কোথায়? দেখো মহারাষ্ট্রের নাসিকের কাছে অবস্থিত তিম্বক পাহাড়ে। এই যে গোদাবরী নদী, গোদাবরী নদীর দেখো দৈর্ঘ্য কত রয়েছে? মনে রাখবে 1465 কিমি। এবং দক্ষিণ ভারতের ইম্পর্টেন্ট তথ্য কিন্তু দেখো, দক্ষিণ ভারতের দীর্ঘতম এবং ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী হচ্ছে কি? সেটা হচ্ছে গোদাবরী নদী। তারপরে গোদাবরী নদীর বদ্বীপের কাছে কোন শহর অবস্থিত? শহরটির নাম হচ্ছে রাজমন্দ্রী শহর। দক্ষিণ ভারতের গঙ্গা, দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়? সেটা হচ্ছে গোদাবরী নদীকে কিন্তু দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়ে থাকে। তবে দক্ষিণের গঙ্গা ইম্পর্টেন্ট কিন্তু, দুটা প্রশ্ন কিন্তু দেখো রিলেট করে পড়তে হবে। দক্ষিণ ভারতের গঙ্গা সেটা হবে গোদাবরী নদী। যদি বলা হয় দক্ষিণের গঙ্গা কাকে বলা হয়? সেটা হচ্ছে কাবেরী নদীকে কিন্তু বলা হয়ে থাকে, মনে রাখবে। তবে দেখো পেনগঙ্গা, ওয়েনগঙ্গা, ওয়ার্ধা, ইন্দ্রাবতী, সবরি নদীগুলো কোন নদীর তীরের উপনদী? সেটা হচ্ছে গোদাবরী নদীর বাম তীরের উপনদী কিন্তু নামে এগুলো পরিচিত। গোদাবরী নদীর দেখো ডান তীরের অন্যতম উল্লেখযোগ্য নদীটির নাম কি? দেখো সেটা হচ্ছে মঞ্জিরা নদী। তবে দেখো কৃষ্ণা নদী, কৃষ্ণা নদীর উৎপত্তিস্থল কোথায়? সেটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর শৃঙ্গ কিন্তু কৃষ্ণা নদীর উৎপত্তিস্থল। তবে দেখো মুসি, পঞ্চগঙ্গা, ঘাটপ্রভা, তুঙ্গভদ্রা প্রভৃতি নদীগুলো কোন নদীর উপনদী? সেটা হচ্ছে কৃষ্ণা নদীর উপনদী। তবে শিবসমুদ্রম, শিবসমুদ্র জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত? সেটা হচ্ছে কাবেরী নদী। কাবেরী নদীর তীরে অবস্থিত হচ্ছে শিবসমুদ্রম জলপ্রপাত। তারপরে কোন নদীর বদ্বীপকে গার্ডেন অফ সাউথ ইন্ডিয়া বলা হয়ে থাকে? গার্ডেন অফ সাউথ ইন্ডিয়া বলা হয়ে থাকে কাবেরী নদীর বদ্বীপ এলাকাকে। তবে দেখো হেমাবতী, সুবর্ণলতা, ভবানী, লক্ষণ তীর্থ নদীগুলো কোন কোন নদীর বদ্বীপকে গার্ডেন অফ সাউথ ইন্ডিয়া বলা হয়ে থাকে? কাবেরী নদীর বদ্বীপকে। মুন্ডেশ্বরী কোন নদীর শাখা নদী? এই মুন্ডেশ্বরী কিন্তু দামোদর নদীর কিন্তু শাখা নদী। তারপরে এই যে কালজানি, কালজানি কোন নদীর উপনদী? তোরসা নদীর উপনদী। তিস্তা এবং তোরসা ইম্পর্টেন্ট তথ্য কিন্তু দেখো, তিস্তা এবং তোরসার মাঝে কোন নদী প্রবাহিত হয়েছে? সেটির নাম হচ্ছে জলঢাকা, উত্তরবঙ্গের একটি প্রধানতম নদী। তারপরে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান নদী কোনটি? সেটা হচ্ছে দামোদর, মালভূমি অঞ্চলের কিন্তু এটি প্রধান নদী, বাংলার দক্ষ নদ আমরা জানি।
তারপরে দেখো কোন নদী দুটির মিলিত প্রবাহ রূপনারায়ণ, সেটা হচ্ছে দ্বারকেশ্বর এবং শিলাবতী নদীর মিলিত প্রবাহ। তবে দেখো হুড্ডু ও দশম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত, সেটার নাম হচ্ছে সুবর্ণরেখা। তারপর ভারতের সর্বোচ্চ জলপ্রপাত, সেটার নাম হচ্ছে কি, সেটার নাম হচ্ছে যোগ জলপ্রপাত বা গেরসপ্পা, সেটা হচ্ছে মহাত্মা গান্ধী জলপ্রপাত নামেও পরিচিত। এটা কোন নদীর তীরে অবস্থিত দেখো, এটি হচ্ছে শারাবতী নদীর তীরে অবস্থিত। বর্তমানে এটি কুঞ্চিগল জলপ্রপাত নামে পরিচিত। তবে দেখো ধোঁয়াধার কপিলধারা জলপ্রপাত কোন নদীতে অবস্থিত, সেটা হচ্ছে নর্মদা নদীতে অবস্থিত। পশ্চিমবঙ্গের কোন নদীটি পার হয়ে বকখালিতে যাওয়া যায়, সেটা হচ্ছে হাতে নোয়া দোয়ানোয়া নদী। তারপর পৃথিবীর দীর্ঘতম হ্রদের নাম, সেটা হচ্ছে আফ্রিকার হচ্ছে গিয়ে টাঙ্গানিকা। পৃথিবীর গভীরতম হ্রদটির নাম কি দেখো, এশিয়ার সাইবেরিয়ার হচ্ছে বৈকাল হ্রদ, 1524 মিটার হচ্ছে গভীরতা রয়েছে। পৃথিবীর সর্বোচ্চ হ্রদ, সেটার নাম হচ্ছে আমেরিকার টিটিকাকা হ্রদ। পৃথিবীর নিম্নতম হ্রদের নাম কি, মরু সাগর। তারপরে পৃথিবীর বৃহত্তম লবণাক্ত জলের হ্রদের নাম, সেটা হচ্ছে কাস্পিয়ান সাগর। পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম, সেটা হচ্ছে উত্তর আমেরিকার সুপিরিয়র হ্রদ। ভারতের উচ্চতম হ্রদের নাম হচ্ছে সিকিমের গুরুদংমার লেক, মনে রাখবে সিকিমের হচ্ছে গুরুদংমার এটা। তারপর ভারতের তথা এশিয়ার বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি, সেটা হচ্ছে কাশ্মীরের উলার হ্রদ। তারপরে ভারতের বৃহত্তম লবণাক্ত জলের উপহ্রদের নাম উড়িষ্যার চিল্কা হ্রদ। তারপর রাজস্থানের লবণাক্ত হ্রদকে কি বলা হয়ে থাকে, সেটাকে বলা হয়ে থাকে রান। এর উপর রান জাতীয় দুটি হ্রদের নাম হচ্ছে, একটির নাম দিদওয়ানা, একটির নাম হচ্ছে কুচামন। তারপরে মণিপুরের লোকটাক হ্রদ উত্তর পূর্ব ভারতের বৃহত্তম হ্রদ। এটি কি জাতীয় হ্রদ দেখো, মিষ্টি জলের হ্রদ বা স্বাদু জলের হ্রদ। এবং এটি কিন্তু 1990 সালে রামসার সাইটের তকমা পেয়েছে। তবে দেখো প্যাংগং নামক লবণাক্ত হ্রদটি কোন কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত, সেটা হচ্ছে লাদাখ। তারপরে পশ্চিমবঙ্গের কোন নদীতে সবচেয়ে বেশি অশ্বক্ষাকৃতি হ্রদ দেখতে পাওয়া যায়, এটা হচ্ছে ভাগীরথী নদীতে। ভারতের কলিরু হ্রদ কোন দুটি নদীর বদ্বীপের মধ্যবর্তী হ্রদ, সেটা হচ্ছে গোদাবরী এবং কৃষ্ণা নদীর মধ্যবর্তী কিন্তু হ্রদ। কেরলের অষ্টমী হ্রদ, সেটা কিন্তু 1971 সালে রামসার কনভেনশনের অংশ হিসাবে কিন্তু গুরুত্ব পেয়েছে। 2002 সালে রামসার সাইটেরও আয়তায় কিন্তু এসেছে এই গোদাবরী এবং কৃষ্ণা নদী। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের মনুষ্য সৃষ্ট একটি কৃত্রিম হ্রদের নাম। ভারতের মানুষ দ্বারা সৃষ্ট কৃত্রিম হ্রদ, ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটি, সেটা হচ্ছে গোবিন্দ সাগর হ্রদ। এই ধরনের প্রত্যেকটি প্রশ্নই কিন্তু নদী রিলেটেড, এই যে হ্রদ সংক্রান্ত, হ্যাঁ, এই জাতীয় প্রশ্নগুলো আমরা বাছাই করে করে এই টপিকগুলো নিয়ে এসেছি। মোটামুটি 7 থেকে 10 দিন সময় রয়েছে। এই অল্প কয়েকদিনের মধ্যে তোমরা সাজেশনটি নিয়ে যদি পড়ো, অবশ্যই কিন্তু তোমরা উপকার পাবে। আচ্ছা, তারপরে দেখো চেন্নাইয়ের সন্নিকটে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের সীমান্তে কোন হ্রদটি অবস্থিত, সেটা হচ্ছে পুলিকট হ্রদ, করমণ্ডল উপকূলে অবস্থিত, ভারতের দ্বিতীয় বৃহত্তম উপকূলীয় হ্রদ কিন্তু। তারপরে দেখো এই যে তাল কথার অর্থ কি, তাল কথার অর্থ হচ্ছে কিন্তু কি, হ্রদ। তারপরে উত্তরাখণ্ডের সোমসিরি, নৈনিতাল, ভীমতাল, সান্তাল, পুনতাল হ্রদগুলো কি জাতীয় হ্রদ, এগুলো হচ্ছে মিষ্টি বা স্বাদু জলের হ্রদ। রাজস্থানের সম্বর, পরবর্তী দেখো রাজস্থানের সম্বর, দিদওয়ানা প্রভৃতি হ্রদ কি জাতীয় হ্রদ, ভারতের এটা হচ্ছে বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। এটিও 2002 সালে রামসার সাইটের কিন্তু তকমা পেয়েছে। কোন হ্রদ, সম্বর হ্রদ। কোথায় অবস্থিত, রাজস্থানে। কত সালে তকমা পেয়েছে, 2002 সালে। কিসের তকমা পেয়েছে, রামসার সাইটে। একেবারে A to Z তথ্যগুলো মনে রাখবো, যে কোনো প্রশ্ন আসুক আমরা কিন্তু অ্যান্সার করে আসবো। তবে দেখো পুষ্কর মিষ্টি জলের কৃত্রিম হ্রদ, লুনি নদীর উপর অবস্থিত। হ্রদটার নাম পুষ্কর হ্রদ। কোন নদীর তীরে অবস্থিত, সেটা হচ্ছে লুনি। তবে দেখো হেমকুণ্ড ও রূপকুণ্ড হ্রদগুলি কোন রাজ্যে অবস্থিত, এগুলো কিন্তু উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। কোন দেশকে হাজার হ্রদের দেশ বলা হয়ে থাকে, সেটা হচ্ছে ফিনল্যান্ডকে কিন্তু বলা হয়ে থাকে হাজার হ্রদের দেশ। তারপর ভারতের দীর্ঘতম নদীবাঁধটির নাম কি, ভারতের দীর্ঘতম নদীবাঁধের নাম হচ্ছে হীরাকুদ বাঁধ। কোন নদীর তীরে অবস্থিত, এটি হচ্ছে মহানদীর তীরে অবস্থিত। কোন রাজ্যে যদি বলা হয়, সেটা হচ্ছে উড়িষ্যা সালে। কত সালে এটি নির্মিত হয়েছে দেখো, 1947 সালে। প্রশ্ন করব, উত্তর পাবো। এই ধরনেরই বিশেষ বিশেষ টপিকগুলো কিন্তু আমরা একটু অ্যানালিসিস করে একবার পড়লেই আমাদের মনে থাকবে। সাজেশনে কিন্তু এগুলোই আনা। আর এগুলো ফুড এসআই পরীক্ষার, তোমরা দেখো ফুড এসআই পরীক্ষায় কিন্তু 95% কমন পেয়েছে, জোর দিয়ে বলছি। এছাড়া ডব্লিউপি কেপি পরীক্ষার 90 থেকে 95% কমন কিন্তু পেয়ে গেছে। তো তোমরা ক্লাসশিপে কিন্তু এগুলো কিন্তু কমন হতে চলেছে। অবশ্যই কিন্তু সাজেশনটি কিন্তু একবার দেখবে। 1957 সালে সকলের জন্য এই বাঁধটি কিন্তু খুলে দেওয়া হয়েছে। তারপরে ভারতের উচ্চতম বাঁধ কোনটি দেখো, ভাকরা নাঙ্গাল বাঁধ শতদ্রু নদীর উপর অবস্থিত, পাঞ্জাব এবং হিমাচল প্রদেশে। 1948 সালে কাজ শুরু হয়, 1963 সালে খুলে দেওয়া হয়। তারপরে ভারতের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত নদী বাঁধের নাম তেহেরি বাঁধ।
ভাগীরথী নদীর উপর অবস্থিত উত্তরাখণ্ড রাজ্যে 1961 সালে থেকে 1978 সাল পর্যন্ত। পরবর্তী দেখো, সবচেয়ে বেশি জল ধারণ ক্ষমতা সম্পন্ন বাঁধ কোনটি? ইম্পর্টেন্ট তথ্যটি, ঘুরিয়েও আসতে পারে প্রশ্ন, ঘুরিয়ে প্রশ্ন আসলে এই ধরনের প্রশ্ন আসবে কিন্তু। সেটা হচ্ছে ইন্দিরা সাগর বাঁধ, নর্মদা নদীর উপর অবস্থিত মধ্যপ্রদেশ রাজ্যে। সব থেকে বেশি ক্ষমতা, বেশি পরিমাণ জল কিন্তু ধারণ করতে পারে এই হ্রদ, ইন্দিরা সাগর হ্রদ, নর্মদা নদীর উপর অবস্থিত মধ্যপ্রদেশে। 1984 সালে শুরু হয় 2005 সালে শেষ হয়। তবে সর্দার সরোবর বাঁধ কোথায় অবস্থিত? দেখো, গুজরাটের বৃহত্তম বাঁধ কিন্তু এটি, নর্মদা নদীর উপর অবস্থিত। 1961 সালে কাজ শুরু হয়, তার পরবর্তী সময়ে নানানভাবে কাজ বন্ধ থাকার পরেও আবার শুরু হয়েছে এটি কিন্তু। তবে দেখো, এটি কিন্তু গুজরাটের একটি বৃহত্তম বাঁধ। তবে দেখো, মহারানা প্রতাপ সাগর বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে? সেটা হচ্ছে বিপাশা নদীর উপর অবস্থিত, হিমাচল প্রদেশে। তবে সালাল জলবিদ্যুৎ প্রজেক্ট কোন নদীর জলকে কেন্দ্র করে নেওয়া হয়েছে? চেনাব বা চন্দ্রভাগা, চেনাব বা চন্দ্রভাগা নদীকে কেন্দ্র করে কিন্তু গড়ে উঠেছে। জম্মু কাশ্মীরের রিয়াসি জেলায় কিন্তু অবস্থিত এটি। 1978 সালে কাজ শুরু করে 1987 সালে কিন্তু এর কাজ শেষ হয়। তবে দেখো, কিষানগঙ্গা বাঁধ কোথায় অবস্থিত? এটি হচ্ছে কাশ্মীরে, 2007 সালে শুরু হয়ে 2018 সালে শেষ হয়। তারপরে উড়ি বাঁধ ও কিরু জলবিদ্যুৎ কেন্দ্র, এটা ঝিলাম বা বিতস্তা নদীতে গড়ে উঠেছে। তবে তেহরি বাঁধ কোন দুটি নদীর সঙ্গমস্থলে অবস্থিত? হচ্ছে ভাগীরথী ও ধৌলিগঙ্গা। উকাই ও কাকরাপাড়া বাঁধ কোন নদীর উপর অবস্থিত? এটা হচ্ছে তাপ্তি নদীর উপর অবস্থিত। 1964 সালে কাজ শেষ হয়ে 1962 সালে শেষ হয়। গুজরাটের দ্বিতীয় বৃহত্তম বাঁধ হচ্ছে এটি। গান্ধী সাগর ও জহর সাগর বাঁধ কোন নদীতে গড়ে উঠেছে? দেখো, চম্বল নদীতে। তারপরে দেখো, রিহান্ডা বাঁধ, রিহান্ড বাঁধ অবস্থিত উত্তরপ্রদেশে, রিহান্ড নদীকে কেন্দ্র করে। নিজাম সাগর বাঁধ কোন নদীতে অবস্থিত? দেখো, গোদাবরী নদীর উপনদী মঞ্জিরা নদীতে অবস্থিত, তেলেঙ্গানায়। তবে শৈল ও নাগার্জুন সাগর বাঁধ, এটি কৃষ্ণা নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে অন্ধ্রপ্রদেশে। মেত্তুর ও কৃষ্ণ রাজসাগর বাঁধ কোন নদীতে গড়ে উঠেছে? এটা হচ্ছে কাবেরী নদীতে। তারপরে পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী বাঁধ কোনটি? মনে রাখবে, সেটা হচ্ছে মুকুটমণিপুর, কংসাবতী ও কুমারী নদীর সঙ্গমস্থলে কিন্তু অবস্থিত, এবং এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম মাটির কিন্তু বাঁধ। তবে পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি নদী বাঁধ দেখতে পাওয়া যায়? সেটা হচ্ছে গিয়ে সঠিক উত্তর হয়ে যাবে বাঁকুড়া জেলা, বাঁকুড়া জেলায় কিন্তু নদী বাঁধ দেখা যায়। তবে দেখো, পাঞ্চেত বাঁধ কোন নদীতে গড়ে উঠেছে? দামোদর নদী। কাটনা বাঁধ কোন নদীতে গড়ে উঠেছে? দেখো, মাহি নদীতে, গুজরাটে। তারপরে ভীমা বা উজ্জয়িনী বাঁধ কোথায় গড়ে উঠেছে? মহারাষ্ট্রের ভীমা নদী সংলগ্ন। তারপরে ভারতের জীবনরেখা বলা হয়ে থাকে কোন পথকে? দেখো, ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রেলপথকে কিন্তু ভারতের জীবনরেখা বলা হয়। বিশ্বে যাত্রী বহনে, পণ্য পরিবহনে ভারতীয় রেল কততম স্থান রয়েছে? দেখো, যথাক্রমে প্রথম এবং চতুর্থ। মানে যাত্রী বহনে প্রথম, পণ্য পরিবহনে কিন্তু চতুর্থ স্থান অধিকার করেছে। সংবিধান, এবার দেখো, সংবিধান রিলেটেড প্রশ্ন আসে পরীক্ষায়, খুব আসে। সংবিধানের কিছু ধারা, সংবিধানের ধারা দেখো, ধারা নম্বর 1 থেকে 4 কি কি ইম্পর্টেন্ট বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু আলোচনা করব। দেখো, ধারা 1-এ বলা হয়েছে ইউনিয়নের নাম এবং অঞ্চল। তারপর অনুচ্ছেদ 2-এ রয়েছে দেখো, নতুন রাষ্ট্রে ভর্তি এবং প্রতিষ্ঠা। 3-এ রয়েছে নতুন রাজ্যের সৃষ্টি এবং সীমানা নির্ধারণ। ঠিক আছে, তারপরে হচ্ছে অনুচ্ছেদ 5 থেকে 11-তে যে উল্লেখ আছে, দেখো, সংবিধান লেখার সময় যে নাগরিকত্ব অধিকারের কি বলা আছে। পাকিস্তান থেকে ভারতে অভিবাসী একজন ব্যক্তির নাগরিকত্বের কি অধিকার, নাগরিকত্বের অধিকার রক্ষণাবেক্ষণ। তারপরে হচ্ছে সংসদের উচিত নাগরিকত্বের অধিকার নিয়ন্ত্রণকারী আইন প্রণয়ন করা, এই সমস্ত কিছু কিন্তু রয়েছে। তারপরে দেখো, আর্টিকেল 12 এবং আর্টিকেল 35 এর মধ্যে কি রয়েছে? দেখো, রাষ্ট্রের সংজ্ঞা, প্রত্যেকটি রাষ্ট্রে একটা সংজ্ঞা নির্ধারণ করতে হবে। আইন বা লঙ্ঘন বা মৌলিক অধিকারের সাথে সংঘাত করে, এই দিকটা বজায় রাখতে হবে। সমতার অধিকার, যেটা কিন্তু অনুচ্ছেদ 14 থেকে 18-তে রয়েছে। আইনের সামনে কিন্তু সবাই সমান, যেটাতে কিন্তু উল্লেখ রয়েছে। তবে লিঙ্গ, ধর্ম, বর্ণ, জাতি, জন্মস্থানের উপর ভিত্তি করে বৈষম্যের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা, জনসাধারণের কর্মসংস্থানের সুযোগগুলোতে যে সমান অ্যাক্সেস, তারপরে অস্পৃশ্যতা বিলোপ করা, কোনো ব্যক্তির যে শিরোনাম, একই ব্যক্তির শিরোনাম গ্রহণ করা, বিখ্যাত ব্যক্তি যাদের রয়েছে তার শিরোনাম অন্য কেউ যেন ধারণ করতে না পারে, এর বিজ্ঞপ্তি। স্বাধীনতার অধিকার, দেখো, সাংবিধানিক অধিকার যে রয়েছে, মৌলিক অধিকার 6টি, তার মধ্যে যে স্বাধীনতার অধিকার অনুচ্ছেদ 19 থেকে 22-এর উল্লেখ রয়েছে, যেখানে ভারতীয় নাগরিকদের 6টি অধিকার নিশ্চয়তা দেওয়ার কথা বলা হয়েছে। শক্তি প্রয়োগ না করে শান্তিপূর্ণভাবে সমাবেশ করার অধিকার দেওয়া হয়েছে। ভারতের যে কোনো স্থানে বসবাস এবং বসতি স্থাপনের অধিকার দেওয়া হয়েছে। বাক বা মত প্রকাশ করতে যেন তারা পরে ভারতীয়রা, সেটার ব্যবস্থা করা। সীমাবদ্ধতা ছাড়া ভ্রমণের স্বাধীনতা, সমিতি বা ইউনিয়ন সংগঠিত হওয়ার স্বাধীনতা, যে কোনো ধরনের পেশা বা ব্যবসায়িক উদ্যোগে নিয়োজিত হওয়ার স্বাধীনতা। তারপরে দেখো, ধারা 20-তে কি রয়েছে? অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়ার থেকে সুরক্ষা প্রদান। তারপরে 21 নং অনুচ্ছেদে রয়েছে জীবন এবং ব্যক্তি স্বাধীনতা সংরক্ষণ।
22 নম্বর ধারাতে রয়েছে কিছু পরিস্থিতিতে গ্রেপ্তার এবং কারাবাসের বিরুদ্ধে সুরক্ষা। শোষণের অধিকার ধারা 23 থেকে 24 কিন্তু রয়েছে। মানব প্রচার এবং জোরপূর্বক শ্রম নিষিদ্ধের কথা বলা হয়েছে। ধারা 24 বলা হয়েছে 14 বছরের কম বয়সী নাবালকদের খনি ও কারখানায় কাজ করা থেকে নিষিদ্ধ করা। 14 বছরের কম বয়সী নাবালকদের খনি বা কলকারখানায় কোনো রকম কাজে নিযুক্ত করা যাবে না। এটা কিন্তু শোষণের অধিকারের মধ্যে পড়ে, যেটা কিন্তু 25 নং ধারা থেকে 28 নং ধারায় কিন্তু উল্লেখ আছে। অনুচ্ছেদ 25 বিবেকের স্বাধীনতা পাশাপাশি ধর্ম পালন প্রচারের স্বাধীনতা উল্লেখ আছে। ধর্মীয় বিষয়ের স্বাধীনতার তদারকি। আচ্ছা, অনুচ্ছেদ 27 সংবিধানের অনুচ্ছেদ 27 কিন্তু বলা হয়েছে নির্দিষ্ট বিশ্বাসকে সমর্থন করার জন্য কর প্রদানের স্বাধীনতার কথা বলা হয়েছে। তারপরে ধারা 28 রয়েছে ধর্মীয় নির্দেশে যেতে হবে না, অর্থাৎ ধর্মীয় নির্দেশ প্রত্যেক ধর্মের যারা নিজস্বত ধর্মভাবে পালন করতে পারে, হ্যাঁ, কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই, এটাই বলা হয়েছে। তারপর দেখো মৌলিক অধিকারের আরেকটি বিষয় সাংস্কৃতিক এবং শিক্ষাগত অধিকার, যেখানে কিন্তু ধারা 29 থেকে 30 নং রয়েছে। ধারা 29 বলা হয়েছে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা করার ক্ষমতা। অনুচ্ছেদ 30 রয়েছে সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান তৈরি এবং পরিচালন ক্ষমতা, অর্থাৎ সংখ্যালঘুরা যদি চায় তারা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে পারে এবং নিজেরা পরিচালন করতে পারে। তবে সাংবিধানিক প্রতিকারের অধিকার অনুচ্ছেদ 32 উল্লেখ রয়েছে। ধারা 32 দেখো মৌলিক অধিকার প্রয়োগের প্রতিকারের কিন্তু ব্যবস্থা রয়েছে। তারপর ধারা 37 ডিপিএসপি এর আবেদন এর কথা বলা হয়েছে। অনুচ্ছেদ 39 এতে রয়েছে সমান ন্যায় বিচার এবং বিনামূল্যে আইনি সহায়তা প্রদানের অধিকার। ধারা 40 রয়েছে একটি গ্রাম পঞ্চায়েত গঠন করতে হবে। 41 রয়েছে শিক্ষার অধিকার, কাজ করা এবং কিছু ক্ষেত্রে জনসাধারণ সহায়তার অধিকার। অনুচ্ছেদ 43 রয়েছে শ্রমিকদের জন্য জীবিত মজুরি প্রদান করা। তারপর 43 এতে রয়েছে শিল্প ব্যবস্থাপনায় কর্মচারীর অংশগ্রহণ। 44 রয়েছে দেখো ইউনিফর্ম সিভিল কোড। অনুচ্ছেদ 45 দেখো শিশুদের বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষা নিশ্চিত করা। অনুচ্ছেদ 46 ওবিসি এসটি এবং তপশিলি জাতিদের অর্থনৈতিক ও শিক্ষাগত স্বার্থের অগ্রগতি। অনুচ্ছেদ 47 জনস্বাস্থ্যের উন্নতি, জীবনযাত্রার মান বৃদ্ধি এবং পুষ্টির উন্নতির জন্য রাষ্ট্রের বাধ্যবাধকতা। 48 রয়েছে কৃষি ব্যবসা এবং পশুপালনের ব্যবস্থাপনা। অনুচ্ছেদ 49 ল্যান্ডমার্ক, গুরুত্বপূর্ণ স্থান এবং প্রাকৃতিক বস্তুর সংরক্ষণ। অনুচ্ছেদ 50 সরকারের বিচার বিভাগীয় এবং প্রশাসনিক শাখার বিভাগ। 51 রয়েছে বিশ্ব শান্তি ও নিরাপত্তার অগ্রগতি। তারপরে দেখো আর্টিকেল 52 থেকে 151 কী বলা হয়েছে। 52 নম্বর অনুচ্ছেদে রয়েছে ভারতের রাষ্ট্রপতি। 53 রয়েছে ইউনিয়ন নির্বাহী কর্তৃপক্ষ। অনুচ্ছেদ 54 রয়েছে রাষ্ট্রপতি নির্বাচন। ধারা 61 দেখো রাষ্ট্রপতিকে তার পদ থেকে অপসারণের প্রক্রিয়া, সেটা রয়েছে। 63 ভারতের উপরাষ্ট্রপতি থাকবে একজন, এটা রয়েছে। 64 রয়েছে উপরাষ্ট্রপতি পদাধিকার বলে তিনি কিন্তু রাজ্যসভার প্রধান হবেন, এটা কিন্তু উল্লেখ রয়েছে। 66 উপরাষ্ট্রপতি নির্বাচন ব্যবস্থার সম্পর্কিত উল্লেখ রয়েছে। তারপরে 72 অনুচ্ছেদ রয়েছে রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা, কোন বিশেষ ক্ষেত্রে রাষ্ট্রপতি কাউকে ক্ষমা করবে কিনা। তারপরে অনুচ্ছেদ 74 রয়েছে রাষ্ট্রপতিকে সাহায্য পরামর্শ দেওয়ার জন্য মন্ত্রিপরিষদ। অনুচ্ছেদ 76 জন্য অ্যাটর্নি জেনারেলের ব্যবস্থা। অনুচ্ছেদ 79 সংসদের সংবিধান। অনুচ্ছেদ 80 রাজ্যসভা গঠন। 81 রয়েছে লোকসভা গঠন। 83 সংসদের কক্ষের মেয়াদকাল। তারপরে হচ্ছে জনগণের স্পিকার এবং ডেপুটি স্পিকার হাউস। 93 রয়েছে ধারা। 105 দেখো সংসদের কর্তৃত্ব বিশেষ অধিকার প্রয়োগ। 109 রয়েছে মুদ্রার নোট সনাক্ত অন্যান্য প্রক্রিয়া। তবে 110 যে মানি বিলের সংজ্ঞা। 112 বার্ষিক আর্থিক বাজেট সম্পর্কে উল্লেখ রয়েছে। 114 অ্যাপ্রোপ্রিয়েশন বিল। অনুচ্ছেদ 123 সংসদ ছুটির সময় অধ্যাদেশ জারি করার ক্ষমতা। 124 সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার উল্লেখ রয়েছে। 125 বিচারকদের যে বেতন ব্যবস্থা, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নিয়োগ, অ্যাডহক বিচারপতিদের নিয়োগ, সুপ্রিম কোর্টের সেশন অবসরপ্রাপ্ত বিচারকের উপস্থিতি, সুপ্রিম কোর্ট একটি রেকর্ড আদালত হতে হবে, সুপ্রিম কোর্টের আসন সংখ্যা, এই সমস্ত কিছু কিন্তু ধারাগুলোতে উল্লেখ রয়েছে। 136 রয়েছে সুপ্রিম কোর্টে আপিল করার জন্য বিশেষ ছুটি। তারপরে ধারা 137 রয়েছে সুপ্রিম কোর্টের রায় বা আদেশের পর্যালোচনা। রয়েছে সুপ্রিম কোর্টের রায় সকল আদালতের দ্বারা বলবৎযোগ্য কিনা। 148 ভারতের নিয়ন্ত্রক অডিটর জেনারেল উল্লেখ থাকবে। তারপর 149 ক্যাগ সিএজি এর উল্লেখ রয়েছে এবং তার দায়িত্ব এবং ক্ষমতা। 153 রাজ্যের গভর্নর থাকবে, এটা উল্লেখ রয়েছে। 154 গভর্নরের নির্বাহী ক্ষমতা। 161 ক্ষমা করার ক্ষমতা।
তারপর হচ্ছে 165 রাষ্ট্রের অ্যাডভোকেট জেনারেল যে থাকবে পদাধিকার বলে আইনি পরামর্শক হিসেবে, এটা উল্লেখ রয়েছে। অধ্যাদেশ জারি করার ক্ষমতা রাজ্যপালের রয়েছে 213 নং ধারা বলে। 214 নং ধারা বলে রাজ্যগুলির জন্য উচ্চ আদালতের ব্যবস্থা। 215-তে রয়েছে উচ্চ আদালত একটি রেকর্ড আদালত হতে হবে। 226-এ নির্দিষ্ট রিট জারি করার জন্য উচ্চ আদালতের ক্ষমতা। 223-এ জেলা জজ নিয়োগ। অনুচ্ছেদ 235-এ অধ্যস্থন আদালতের উপর নিয়ন্ত্রণ। তারপরে দেখো ধারা 243-এর এ গ্রামসভা, 243-এর বিয়ে পঞ্চায়েতগুলির গঠন। তারপরে দেখো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল লন্ডন এবং যুক্তরাজ্যে রয়েছে 1961-তে। এশিয়া স্পেসিফিক অর্থনৈতিক সহযোগিতা সিঙ্গাপুরে গঠন হয়েছে 1989 সালে। তারপর দেখো অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস জাকার্তায় রয়েছে কিন্তু এর সদর দপ্তর। ইন্দোনেশিয়ায় গঠিত হয়েছে 1967 সালে। তারপরে দেখো বিমস্টেক ঢাকাতে রয়েছে 1997 সালে গঠিত হয়েছে। কমনওয়েলথ অফ নেশন লন্ডন যুক্তরাজ্যে রয়েছে 1931 সালে। ইউরোপীয় ইউনিয়ন ব্রাসেলস বেলজিয়ামের 1993 সালে। খাদ্য কৃষি সংস্থা FAO রোম এবং ইতালিতে গঠিত হয়েছে 1945 সালে। উপসাগরীয় সহযোগিতা পরিষদ রিয়াদে রয়েছে সৌদি আরবের, 1981 সালে গঠিত হয়েছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা জেনেভা সুইজারল্যান্ডে রয়েছে 1919 সালে। আন্তর্জাতিক বিচার আদালত হেগ নেদারল্যান্ডসে রয়েছে 1945 সালে গঠিত হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল ওয়াশিংটন ডিসিতে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন IMO এটা লন্ডনে রয়েছে। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক দেখো সাংহাই রয়েছে চীনের। তবে উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা ব্রাসেলসে রয়েছে বেলজিয়ামের। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি UNDP এটা কিন্তু নিউ ইয়র্ক রয়েছে সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রে, 1965 সালে এটি গঠিত হয়েছে। তবে দেখো জাতিসংঘ শিশু জরুরি তহবিল এটি কিন্তু ইউনিসেফ যেটা হচ্ছে সংক্ষেপে বলা যায়, এটি নিউ ইয়র্ক সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রে গঠিত হয়েছে 1969 সালে। ক্রিকেট খেলায় জড়িত দেখো এই যে অনিল কুম্বলে, কপিল দেব, বীরেন্দ্র সেহবাগ এরা হচ্ছে বিশেষ খেলোয়াড় রয়েছে। ব্যাডমিন্টন বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত দেখো ব্যক্তিবর্গ আমরা একটু জেনে নিব। যেমন ব্যাডমিন্টন খেলার সঙ্গে জড়িত রয়েছে যে প্রকাশ পাডুকোন, PV সিন্ধু, সাইনা নেওয়াল ভারতের থেকে রয়েছে এরা। টেনিস খেলার সঙ্গে জড়িত দেখো ভারতীয় সানিয়া মির্জা, মহেশ ভূপতি। হকির সঙ্গে জড়িত ভারতীয় খেলোয়াড় বিখ্যাত খেলোয়াড় যে ধ্যানচাঁদ, হকির জাদুকর বলা হয়ে থাকে। এছাড়া অজিত পাল সিং, রানী রামপাল, SK উত্থাপা, দীপক ঠাকুর ইত্যাদি রয়েছে। তো দেখো বিশেষ খেলোয়াড় কারা রয়েছে ভারতীয়। সুনীল ছেত্রী ভারতের ফুটবল দলের ক্যাপ্টেন ছিলেন, অবসরপ্রাপ্ত হয়েছেন। এছাড়া সুব্রত পাল, চুনি গোস্বামী, প্রদীপ কুমার ব্যানার্জি, বাইচুং ভুটিয়া। বক্সিংয়ের সঙ্গে জড়িত বা দেখো খেলোয়াড় মেরি কম, দীনেশ কুমার, জিতেন্দ্র কুমার। দৌড়ের সঙ্গে জড়িত মিলখা সিং, PT উষা, হিমা দাস। তবে কাবাডির সঙ্গে যুক্ত হয়েছে রাহুল চৌধুরী। বিখ্যাত শুটার ছিলেন অভিনব বিন্দ্রা, জয়দেব কর্মকার। গল্ফ খেলায় জড়িত অনির্বাণ লাহিড়ী। দাবা খেলায় জড়িত যে বিশ্বনাথ আনন্দ, দিব্যেন্দু বড়ুয়া। ধনুর্বিদ্যায় জড়িত হয়েছে দীপিকা কুমারী। বিলিয়ার্ডস এবং স্নুকার খেলায় জড়িত পঙ্কজ আদবানি। সিন্ধু। তবে দেখো এই যে ইতিহাস রিলেটেড এবার যে আমরা বিষয়টা জেনে নেব, ইতিহাস থেকে প্রশ্ন আসে কিন্তু, ঠিক আছে, খুব আসে। দেখো এই যে ইতিহাসে রয়েছে সিন্ধু সভ্যতার সম্পর্কিত আমরা জেনে নিব। যুগ্ম বা একাধিক কবর রয়েছে যেখানে লোথালে, কফিন কবর রয়েছে হরপ্পার লোথালে। পাত্রের মধ্যে কবর রয়েছে সুরকোটাডা লোথালে। কুকুরের কবর রয়েছে রোপারে। লোথাল 1953 সালে আর রাও খনন করেন। ভোগা নদীর তীর আমেদাবাদ গুজরাটের লোথালে, যা পাওয়া গিয়েছে যে মানবসৃষ্ট প্রথম বন্দর। ডকইয়ার্ড, তামার কুকুর, কবরস্থান, দাবা খেলা, ধানের তুষ ইত্যাদি চাষের উল্লেখ রয়েছে। বিভিন্ন সভ্যতাকে পরবর্তী সময়ে যারা আবিষ্কার করেছে আবিষ্কারকদের কাছ থেকে আমরা এই তথ্যগুলো কিন্তু পেয়ে থাকি। তবে দেখো যে সিন্ধু সভ্যতার সময়ে ব্রোঞ্জ ধাতুর প্রচুর ব্যবহার হতো, এই জন্য এই সভ্যতাকে কিন্তু আবার ব্রোঞ্জ যুগীয় সভ্যতা কিন্তু বলা হয়ে থাকে। তবে দেখো সিন্ধু সভ্যতার প্রধান ফসলগুলো কি রয়েছে, যে গম, বার্লি, চাল, খেজুর, সরিষা, তুলা ইত্যাদি কিন্তু রয়েছে। এই যে সিন্ধু সভ্যতায় অবস্থিত বিভিন্ন শহরগুলো, ইম্পর্টেন্ট কিন্তু তথ্যগুলো, বিভিন্ন সভ্যতা এবং তাকে রিলেটেড করে যে শহরগুলো রয়েছে গুরুত্বপূর্ণ শহর, এগুলো কিন্তু আমরা জেনে রাখবো, পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। যেমন এই যে মহেঞ্জোদারো, এটি কিন্তু সিন্ধু নদীর ডান তীরে অবস্থিত এই সভ্যতা। কালীবঙ্গান দেখো কোথায় রয়েছে, রাজস্থানে, ঘাগর নদীর তীরে অবস্থিত। চানহুদারো এটি মহেঞ্জোদারোর দক্ষিণে সিন্ধু নদীর বাম তীরে অবস্থিত। লোথাল গুজরাটে অবস্থিত, কাম্বে উপসাগরের মাথায়। সুরকোটাদা এটি কচ্ছের রানে অবস্থিত। তবে হচ্ছে বানওয়ালি হরিয়ানায় অবস্থিত, এটি বিলুপ্ত সম্বর তীরে অবস্থিত। ধোলাভিরা গুজরাটে, এটি খনন করা হয়েছে কচ্ছ জেলায়। তবে দেখো যে মরণোত্তর ভারতরত্ন সর্বপ্রথম কে পেয়েছেন, লাল বাহাদুর শাস্ত্রী 1966 সালে।
মরণরত্নর ভারতরত্ন চালু হয়েছে কত সালে দেখো 1955 সালে, প্রথম দেওয়া হয়ে থেকে 1954 সালে কিন্তু ভারতে ভারতরত্ন সর্বোচ্চ পুরস্কার এটি কিন্তু দেওয়া হয়েছিল। 1954 সালে প্রথম ভারতরত্ন চালু হয়, তখন কে কে পেয়েছিল ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন। এরা সর্বপল্লী রাধাকৃষ্ণন, তবে হচ্ছে স্যার সিভি রমন, চক্রবর্তী রাজা গোপালাচারী, এই তিনজন কিন্তু সর্বপ্রথম ভারতরত্ন কিন্তু পেয়েছিল। ভারতরত্ন হচ্ছে ভারত প্রজাতন্ত্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। তবে দেখো মাদার টেরিজা কত সালে ভারত সম্মান পেয়েছেন, হচ্ছে আর 1980 সালে। মাদার টেরিজা নোবেল পুরস্কার পেয়েছে দেখো 1979 সালে। তবে দেখো দুজন অভারতীয় নাম বলো যারা ভারতরত্ন পুরস্কার পেয়েছে, ভারতীয় না তবু কিন্তু এরা ভারতরত্ন ভারতের সর্বোচ্চ সম্মান পেয়েছেন। তারা হচ্ছেন পাকিস্তানের খান আব্দুল গফর খান এবং দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা। মনে রাখবে কিন্তু, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটি কোশ্চেন কিন্তু। তবে দেখো ক্রীড়া ক্ষেত্রে সর্বকনিষ্ঠতম ব্যক্তি যিনি ভারতরত্ন পেয়েছেন তিনি হচ্ছেন সচিন টেন্ডুলকার। তবে ভারতীয় প্রজাতন্ত্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার যেটার নাম হচ্ছে পদ্মবিভূষণ, এটাও কিন্তু 1954 সাল থেকে দেওয়া হয়। তবে তৃতীয় রয়েছে পদ্মভূষণ, তারপরে রয়েছে পদ্মশ্রী। এগুলোও এই যে পুরস্কারগুলো নাম বললাম পদ্মশ্রী পদ্মভূষণ 1954 সাল থেকেই শুরু হয়। তবে দেখো প্রথম নোবেল পুরস্কার শুরু হয় দেখো 1901 সালে। হ্যাঁ, অর্থনীতিতে শুরু হয়েছে কিন্তু 1969 সালে। নোবেল পুরস্কার আন্তর্জাতিক ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার বলা যেতে পারে। এই যে নোবেল পুরস্কার যে যে বিষয়গুলোর মধ্যে দেওয়া হয়ে থাকে তার মধ্যে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করে থাকে হচ্ছে নরওয়ে থেকে, নরওয়ের অসলো থেকে। আর বাকি যে বিষয়গুলো রয়েছে অর্থনীতি, চিকিৎসা শাস্ত্র, ঠিক আছে, ইত্যাদি, সাংবাদিকতার, তারপর হচ্ছে সেবামূলক কাজের মধ্যে যে যে ক্ষেত্রগুলোতে দেওয়া হয়ে থাকে সেগুলো সুইডেন অর্থাৎ সুইডেনের স্টকহোম থেকে কিন্তু দেওয়া হয়ে থাকে পুরস্কার। তবে দেখো যে পুলিৎজার পুরস্কার সাংবাদিকতার ক্ষেত্রে উল্লেখযোগ্য পুরস্কার 1917 সাল থেকে দেওয়া হয়ে থাকে। দাদা সাহেব ফালকে পুরস্কার চলচ্চিত্র জগতের পুরস্কার 1969 সাল থেকে দেওয়া হয়। এশিয়ার নোবেল পুরস্কার বলা হয়ে থাকে যে রমন ম্যাগসেসে পুরস্কারকে এশিয়ার নোবেল পুরস্কার বলা হয়ে থাকে এটিকে। তবে দ্রোণাচার্য পুরস্কার কিসের সঙ্গে জড়িত, এই যে খেলাধুলায় প্রশিক্ষক যারা রয়েছে 1985 সাল থেকে দেওয়া হয়। অর্জুন পুরস্কার কবে থেকে দেওয়া হয় 1961 সাল থেকে। মেজর ধ্যানচাঁদ পুরস্কার কিসের সঙ্গে জড়িত, এই যে দেখো খেলাধুলার সঙ্গে। রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, বর্তমানে এটি মেজর ধ্যানচাঁদ পুরস্কারের কিন্তু নতুন নাম অন্তর্ভুক্ত হয়েছে। তবে দেখো হকির জাদুকর কে নামে পরিচিত, হকির জাদুকর কিন্তু ধ্যানচাঁদ পরিচিত। তো বন্ধুরা এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক ক্লাস। তো আজকের ক্লাস এখানেই। তার সঙ্গে বলছি আজকের ক্লাসে তোমরা যারা পিডিএফ পেতে চাও তারা কিন্তু টেলিগ্রামে জয়েন করে নেবে। এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে। আর সাজেশন যদি কেউ পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু নিচে দেওয়া নম্বরে একবার হোয়াটসঅ্যাপ করবে। তোমাদের আসন্ন ডাব্লিউবিপি, কেপি ক্লার্কশিপ, মিসলেনিয়াস পরীক্ষার জন্য লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশন পেতে ও 90% প্লাস হুবহু কমন পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও। ফুড এসআই প্লাস ডাব্লিউবিপি পরীক্ষায় কিন্তু আমাদের নোট থেকে আমরা 90% প্রমাণসহ কমন দিয়েছিলাম। তাই আসন্ন তোমাদের যদি যে কোনো পরীক্ষা রয়েছে 80+ জিকে টপিক সঙ্গে অঙ্ক ও বাকি সব, স্বল্প সময়ে পাশের গ্যারান্টি সাজেশন নিয়ে পাশ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করে নাও।